আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। র্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে এসআইএফ। চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেয়া হবে না, মন্তব্য শফিকুর রহমানের। একটি দল ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে, অভিযোগ মাহদি আমিনের। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। জঙ্গি নাটক সাজিয়ে 7 খুন, ডিবি হারুন ও মনিরুল সহ 10 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আগামী 1 নভেম্বর সংসদ নির্বাচনের ঘোষণা ফিলিস্তিনি প্রেসিডেন্টের। আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। উপদেষ্টা জানান, র্যাবের নতুন নামকরণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ। প্রধান উপদেষ্টা এ নাম অনুমোদন করেছেন। আদেশ জারির পর নতুন নামে কার্যকর শুরু হবে। এর সঙ্গে র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে। 2004 সালে 4 দলীয় জোট সরকারের আমলে র্যাব গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম র্যাট। র্যাবের বিরুদ্ধে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষাপটে 2021 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব এবং বাহিনীটির 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার তালিকায় র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদও ছিলেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর যে তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে র্যাব বিলুপ্তর সুপারিশও রয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই র্যাব বিলুপ্তর দাবি জানিয়ে আসছিল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে এই বিজয় আমাদের সবার। শনিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে 11 দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে আপনারা সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেওয়া হবে না। তিনি আরো বলেন, সমস্ত চোরাই পথ বন্ধ করে দেওয়া হবে। এ দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। যারা পেছন থেকে কামড়াকামড়ি করে তাদেরকে আমরা কামড়াকামড়ি করতে দেব না। তারা করুক, আমরা জাতিকে নিয়ে সামনে এগিয়ে যাব। জনসভায় জামায়াত আমির অভিযোগ করে বলেন, যারা আমাদের দেশ থেকে 28 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং এই টাকা দিয়ে 56,000 বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে। একটি দল ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি আরো জানান, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত 29টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে গত এক সপ্তাহেই আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত 29টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে। মাহদি আমিন আরো বলেন, আমরা আরো দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।
নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোস্টগার্ড অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্টগার্ড সদস্যের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথল্য দেখাবেন না বলেও সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের ৩,৫৮৫ জন সদস্য সহ সারা দেশে প্রায় ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে। ২০১৬ সালে গাজীপুরের পাতারটেক এলাকায় কথিত জঙ্গি আস্তানা নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের শীর্ষ পর্যায়ে একাধিক সাবেক কর্মকর্তা সহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আলোচিত এ ঘটনার প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ প্রসিকিউশন পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগ গ্রহণের বিষয়ে শুনানি শেষে পরবর্তী কার্যক্রমের জন্য নতুন দিন ধার্য করা হবে। এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের তৎকালীন প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর সংসদ প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল পিএলসি এর নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা সোমবার এ তথ্য জানিয়েছে। ঘোষণায় জানানো হয়, এই প্রথমবারের মতো পিএলসি সদস্যরা সরকারি জনগণের ভোটে নির্বাচিত হবেন। এর আগে কাউন্সিলের সদস্যরা সরাসরি ভোটের পরিবর্তে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মনোনীত হতেন। এক ডিক্রিতে মাহমুদ আব্বাস জানান, ফিলিস্তিনের ভেতরে ও দেশের বাইরে বসবাসরত সব ফিলিস্তিনি নাগরিক যেন এই নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য দেশ বিদেশে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ উভয় প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে তিনি এই ঘোষণা দেন। তবে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে বর্তমানে পিএলও এর সদস্য নয়। ফলে পিএলও এর নির্ধারণকারী কোনো সংস্থায় এই দুই সংগঠনের প্রতিনিধিত্ব নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার জন্য দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে খারাপ কিছু ঘটবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পর মঙ্গলবার ওই ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজিশকিয়ান বলেন, যদি উপযুক্ত পরিবেশ থাকে, অর্থাৎ হুমকি ও অযৌক্তিক প্রত্যাশাযুক্ত পরিস্থিতি নিশ্চিত হয়, তাহলেই কেবল ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনায় এগিয়ে নেওয়ার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই এই আলোচনা হবে। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। পরে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভ দমন করে। বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ায় তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বিমান বাহিনী রণতরী বহর পাঠিয়ে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কিছু একটা সমাধানে পৌঁছানোর বিষয়ে এখনও আশাবাদী ওয়াশিংটন। সোমবার সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনো চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে। ইরান জোর দিয়ে বলেছে তারা কূটনীতিতে আগ্রহী, তবে যে কোনো আগ্রাসনের জবাবে লাগামহীন প্রতিক্রিয়ারও অঙ্গীকার করেছে তেহরান। তেহরান বারবার বলেছে, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকা উচিত। ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান।
প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।